দর্শক, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আর নেই। আর নেই মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে তিনি আর নেই। এখন এই বিষয়টি ঘিরে দেশ জুড়ে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। খুবই কৌতূহল হয়েছে মানুষের যে কি আসলে হচ্ছে। তো টবি ক্যাডম্যান বলছেন যে তার মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি তাতে রাজি হন। অন্যদিকে তাজুল ইসলাম বলছে যে টবি ক্যাটম্যান নাকি সরকারের সঙ্গে যোগাযোগ করে তার নিজের মেয়াদ বাড়ানোর আগ্রহ দেখিয়েছিল, কিন্তু আইন মন্ত্রণালয় নাকি রাজি হয়নি। এখন দর্শক, ক্যাডম্যানের এই যে সরে যাওয়া, সেই খবরটি প্রকাশ পায় ঠিক সেই সময় যখন ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার দ্বিতীয় রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। তো মঙ্গলবার রায় হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই সেই তারিখ পিছিয়ে ২৬শে জানুয়ারি করা হয়। এখন প্রশ্ন হলো, কেন সরে দাঁড়ালেন ক্যাডম্যান? দর্শক, আমি আগেই বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের বিচার করে যে রায় দেওয়া হয়েছিল সেটা আন্তর্জাতিক আইনে টিকবে না। সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আর বিশ্বের চোখে সেটা বিচার নয়, একটা বিচারিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হবে। আজ আমরা যদি এই যা ঘটনাগুলো ঘটছে এই বিচারকে কেন্দ্র করে তার প্রতিক্রিয়াগুলো দেখি, তাহলে স্পষ্ট বোঝা যায় যে আমাদের এই বিশ্লেষণ কিন্তু দর্শক ভুল ছিল না, এই ভবিষ্যৎবাণীও ভুল ছিল না। এখন দর্শক, একটু মনে করিয়ে দিই আপনাদের যে আন্তর্জাতিক আইনের ন্যূনতম মানদণ্ডটি কিন্তু খুবই পরিষ্কার। স্বাধীন ডিফেন্স থাকতে হবে, স্বচ্ছ বিচার প্রক্রিয়া থাকতে হবে, নিরপেক্ষ বেঞ্চ থাকতে হবে। এর একটিও কিন্তু শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে ছিল না। আপনারা সবাই জানেন যে বিচার হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার মামলা, ডিফেন্স ছিল শেখ হাসিনার পক্ষে, ডিফেন্স ছিল রাষ্ট্রনিযুক্ত। শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি এবং তার পক্ষে পরপর ২ জন আদালত নিযুক্ত যে আইনজীবীরা ছিলেন তারা ছিলেন একেবারে সুস্পষ্টভাবে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট। প্রসিকিউশন ছিল পক্ষপাতদুষ্ট। চিফ প্রসিকিউটরের তাজুল ইসলামের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। বেঞ্চটি ছিল রাজনৈতিক চাপের মধ্যে এবং বিচার প্রক্রিয়া ছিল সর্বতোভাবে অস্বচ্ছ। অস্বাভাবিক দ্রুততায় বিচার শেষ করা হয়েছে। যথাযথ জেরা করতে দেওয়া হয়নি। পরস্পর বিরোধী প্রমাণগুলো পরীক্ষা করতে দেওয়া হয়নি। আদালতের উপর সরকারের চাপ ছিল। মানে কত বলবো? তো একজন ৩ বারের প্রধানমন্ত্রীকে এইভাবে বিচার করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। সব মিলিয়ে এটি ছিল একটি সাজানো বিচার। এই কারণেই আমি বলেছিলাম এটি একটি রাজনৈতিকভাবে দূষিত রায়, যার কোনো আন্তর্জাতিক বৈধতা নেই এবং থাকবেও না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মানবাধিকার দপ্তর সহ বহু আন্তর্জাতিক সংস্থা আ আ সেই কথাই বলেছে। তো অ্যামনেস্টি বলেছে যে the trial and the sentence is neither fair nor just. The speed of the trial raises serious concerns. Defense preparation was manifestly inadequate and contradictory evidence could not be cross-examined. এইসব মন্তব্য বিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে এটা আসলে একটা কমপ্লিটলি রাজনৈতিকভাবে দূষিত একটি রায়। এবং এই রায় ইতিমধ্যেই পুরোপুরি হাস্যকর এবং অগ্রহণযোগ্য হয়ে গেছে দর্শক। এখন প্রশ্নটি হলো, কেন এই বিচারটি এভাবে হলো? কারণ ছিল একটাই, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। প্রসিকিউশনের হাতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের, যেটা কোন ন্যূনতম আ একটা বিচারের স্ট্যান্ডার্ডকে সাথে কমপ্লাই করে, এরকম কোনো ধরনের কোনো আসলে গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছিল না। আইন জানে এমন যে কেউ বুঝতে পারে যে একটা সাজানো মামলার লক্ষণগুলো দর্শক কি হয়। সত্য কিন্তু খুবই সহজ। অপরাধীর বিরুদ্ধে আপনার কাছে প্রমাণ থাকবে, কিন্তু নির্দোষের বিরুদ্ধে কিন্তু প্রমাণ থাকে না, সেই প্রমাণকে বানাতে হয়। এই কারণেই সরকার আতঙ্কে ছিল। এই কারণেই ন্যায় বিচারকে নাটকে একটা পরিণত করা হয়েছিল। তারা বুঝেছিল আইনের পথে শেখ হাসিনাকে ফাঁসানো যাবে না। তাই তারা বেছে নিয়েছিল একটা রাজনৈতিক প্রতিহিংসার পথ। তাহলে এখন দর্শক, এটা এখন বুঝুন আপনারা যে টবি ক্যাডম্যান কেন সরে দাঁড়ালেন। কারণ কেউই এই প্রহসনের বিচার প্রক্রিয়াটির সাথে আর জড়িত থাকতে চাচ্ছে না। আ এতে
কারণ এই ধরনের বিচার প্রক্রিয়ার সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আন্তর্জাতিক সুনাম নষ্ট হয়। আ ভেঙে পড়া অসম্মানজনক একটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে নিজের ক্যারিয়ারকে ধ্বংস করতে কিন্তু দর্শক কেউ চায় না। আ তাহলে জুলাইতে যারা নিহত হয়েছেন, তাদের প্রকৃত বিচার কে চায়? দর্শক। তাদের প্রকৃত বিচার চান শেখ হাসিনা এবং চায় আওয়ামী লীগ। আপনাদের মনে আছে দর্শক যে আবু সাঈদ নিহত হওয়ার পর কত দ্রুত তদন্ত শুরু হয়েছিল? ২ দিনের মধ্যে বিভাগীয় তদন্ত, ৪ দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত, ১ সপ্তাহের মধ্যে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছিল দর্শক। তারা আসতে কিন্তু বাংলাদেশে রাজিও হয়েছিলেন। এগুলো কি দর্শক কোনো অপরাধীর আচরণ? ইউনূস সরকার আসার পর এগুলো থামিয়ে দেওয়া হয়েছিল। প্রতিটি প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া হয়েছিল। কেন? কাকে বাঁচাতে? শুধু তাই নয়, তথাকথিত জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হলো। কেন? সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরাকে দেওয়া তার একটি সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, "আমার মা কাউকে হত্যা করতে আদেশ দেননি। তিনি যদি হত্যা করতেই চাইতেন, তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন।" দর্শক, ইরানে আমরা কি দেখছি? কিভাবে ইরানে বিদ্রোহ দমন করা হয়েছে তা তো আমরা চোখের সামনে দেখলাম। কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে ইরানে সেটা কিন্তু সে খোমেনি কিন্তু সেটা চিন্তা করেননি। করেননি বলেই কিন্তু তিনি দিব্যি এখনো ক্ষমতায় টিকে আছেন। গতকাল দিল্লিতে দর্শক আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন হয়েছে। আপনারা সেটা সবাই জানেন। সেখানে আ শেখ হাসিনা একটি ভাষণ দেন। তিনি কিন্তু তার ভাষণে খুব স্পষ্টভাবে বলেছেন, একটি দাবি করেছেন। তিনি ৫ দফা দাবি করেছেন। তার মধ্যে অন্যতম যে দাবিটি ছিল সেটি হচ্ছে এইটি। শেখ হাসিনা চান জাতিসংঘের মাধ্যমে আ এবং আরো কিছু এবং আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থাগুলোর মাধ্যমে এই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হোক, যাতে প্রকৃত সত্যটি আ দেশের মানুষ জানতে পারে। তাহলে দর্শক আবারও প্রশ্ন আসে, জুলাইয়ে নিহতদের বিচারটি আসলে কে চায়? আর কে চায় না? প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করতে আসলে কে চায়? উত্তর একটাই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ।